স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আজকের বাংলা পড়াশোনাতে স্বাগত জানাই। আমি মানস দাস। আজ আমি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। শঙ্খ ঘোষের প্রকৃত নাম হলো চিত্তপ্রিয় ঘোষ। এই কবির প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। তার জলেই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। মনে রাখবে, জলেই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থে মোট 31টি কবিতা রয়েছে। আমাদের আজকের পাঠ্য কবিতাটি 31তম। তাহলে বলতে পারি জলেই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের শেষতম কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটি লাইন ধরে পড়ব, কিন্তু তার আগে তোমাদের প্রাসঙ্গিক তথ্য জেনে নিতে হবে। তাহলে সম্পূর্ণ কবিতাটি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারবে। এটি একটি যুদ্ধবিরোধী কবিতা। জলেই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতাগুলি রচিত হয়েছে 2001 থেকে 2003 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। কবিতাটিতে সেই সময়ের বা তার আগের ঘটনা প্রেক্ষাপট রচনা সহায়ক হয়েছে। 1991 খ্রিস্টাব্দের পর কুয়েত ও ইরাকের সম্পর্ক ক্রমশ খারাপ হয়। তেলের ভাণ্ডার দখলের জন্য ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। 2003 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে গদিচ্যুত করা হয়। জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ, দেশে দেশে গৃহযুদ্ধ, তালিবানদের দ্বারা বুদ্ধ মূর্তি ধ্বংস, প্যালেস্তাইনে নিরীহ মানুষদের অসহায়তা, তাদের আর্তনাদ ইত্যাদি এই কবিতার পটভূমি। চারদিকে বিপদের মাঝে শুভবোধ সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা, এটাই আলোচ্য কবিতার মূল কথা। এবার কবিতার লাইনগুলি নিয়ে আলোচনা করি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। প্রথমে এই 4টি লাইন নিয়ে আলোচনা করি। এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? আমাদের বলতে যুদ্ধ হানাহানিতে বিপর্যস্ত সাধারণ মানুষ, যারা মানবিকতার দীক্ষায় দীক্ষিত, হিংসা দূর করে এক সুন্দর নির্মল সমাজ গড়ে তুলতে চায়। কবি বলেছেন আমাদের ডান পাশে ধস। ধস কথার অর্থ খসে পড়া পাথর বা মাটির চাঙড়। ধস কোথায় নামে? ধস পার্বত্য পথে নামে। এই ধস নামার ফলে মানুষের পার্বত্য পথে চলাচল বন্ধ হয়ে পড়ে। আসলে যুদ্ধবাজ রাষ্ট্র নেতাদের কার্যকলাপে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। তাদের সুস্থ স্বাভাবিক জীবন নষ্ট হয়েছে। আর আমাদের বাঁয়ে গিরিখাত। গিরিখাত কি? গিরিখাত হলো পর্বত মধ্যস্থিত কোনো গভীর গর্ত। তাহলে এই গিরিখাত এক বিপজ্জনক জায়গা। এই গিরিখাতে কোনো মানুষ পড়লে তার মৃত্যু অবধারিত। রাষ্ট্রনেতাদের যুদ্ধবাজ মনোভাবের জন্য আমাদের ডান দিকে ধস ও বাম দিকে গিরিখাত সৃষ্টি হয়েছে। এবার উপরে কি রয়েছে? কবি বলেছেন আমাদের মাথায় বোমারু। বোমারু কি? বোমারু হলো যা বোমা নিক্ষেপ করে বা যা থেকে বোমা নিক্ষেপ করা যায়, অর্থাৎ বোমারু বিমান। খোলা নীল আকাশ আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের পরিচায়ক, কিন্তু সেই আকাশেও ঘুরে বেড়ায় মৃত্যুর দূত রূপে বোমারু বিমান। আবার পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে বলতে কবি প্রতি পদক্ষেপকে বুঝেছেন। হিমানি কথার অর্থ তুষার বা বরফ। আর বাঁধ কি? বাঁধ হলো জলস্রোত ঠেকাবার প্রাচীর। তাহলে হিমানির বাঁধ কি? হিমানির বাঁধ হলো তুষার বা বরফের প্রাচীর বা তুষার বা বরফের বাধা। যুদ্ধবিরোধী শান্তিকামী কবি শঙ্খ ঘোষ যে সময়ের কথা বলেছেন, সে সময় যুদ্ধবাজ রাষ্ট্রনেতাদের বা যুদ্ধবাজ দেশ নেতাদের জন্য মানুষের চলার পথ অর্থাৎ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার পথ অবরুদ্ধ। মানুষ এক বিপদের মুখে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের এই নির্মম পরিস্থিতির ব্যাখ্যা দিতেই মানবতাবাদী কবি শঙ্খ ঘোষ লিখেছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আর এই কারণে আমাদের পথ নেই কোনো। কেন পথ নেই? সমগ্র পৃথিবী জুড়ে চলছে যুদ্ধের অস্থিরতা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা,
মানুষকে একেবারে দিশেহারা করে দিয়েছে। যুদ্ধবাজ রাষ্ট্রনেতারা তাদের কার্যকলাপে মানুষকে একেবারে মৃত্যুর কিনারে পৌঁছে দিয়েছে। এই কারণেই ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ দেখা দিয়েছে। আর সেই কারণে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কবি বলেছেন আমাদের পথ নেই কোনো। এইবার পরের 3টি লাইন নিয়ে আলোচনা করি। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। লাইনগুলির মাধ্যমে সমাজ ব্যবস্থার এক মর্মান্তিক ছবি ফুটে উঠেছে। অনেক অনেক মানুষের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে এই কথাগুলি কবি বলেছেন। ঘর হলো আমাদের বাসস্থান, আমাদের নিরাপত্তা। পরিবার পরিজন নিয়ে মানুষ ঘরে থাকে, কিন্তু সেই ঘর যুদ্ধজনিত কারণে ধ্বংস হয়েছে। দাঙ্গা আর যুদ্ধের তাণ্ডব লীলা মানুষকে গৃহহীন করে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ আশ্রয় নেয় উদ্বাস্তু শিবিরে। শিশুরা হলো দেশের ভবিষ্যৎ, তারা দেশের সম্পদ। শুধু দেশ নয়, শিশু হলো সভ্যতার সম্পদ। কিন্তু যুদ্ধের ফলেই অনেক নিষ্পাপ শিশু প্রাণ হারায়, তাদের মৃতদেহ এদিক ওদিকে ছড়িয়ে থাকে। সব কথার অর্থ মৃতদেহ। মানবতার চরম অবক্ষয়ের দিকটিকে চিহ্নিত করতেই শিশুদের শবের প্রসঙ্গ কবি এনেছেন। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? ক্ষমতার অহংকারে সাম্রাজ্যবাদী শক্তি তাদের সীমাহীন লোভের কারণে পৃথিবী জুড়ে হত্যা আর ধ্বংসলীলা চালিয়ে মানব জীবনকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছে। এই অবস্থায় বেঁচে থাকাটাই এক বিস্ময়কর ব্যাপার। নিষ্পাপ শিশুরা যেখানে রক্ষা পায় না, সেখানে সাধারণ মানুষ বাঁচবে কি করে? মানব সভ্যতার অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে এ মুহূর্তে মরে যাব নাকি, এই লাইনটির মাধ্যমে কবি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেছেন। তিনি সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাতে চেয়েছেন। মরে যাওয়া এই কথাটির অর্থ মৃত্যুবরণ করা বা পরলোক গমন করা, কিন্তু এই লাইনটির মাধ্যমে কেবল দৈহিক মৃত্যু নয়, কবি মানসিক মৃত্যুকেও তুলে ধরেছেন। সাম্রাজ্য লোভীদের বিরুদ্ধে প্রতিবাদ না করা, সব কিছুকে মেনে নেওয়া, এটাও এক ধরনের মৃত্যু। কবি লাইনটির মাধ্যমে এই মৃত্যুকেও চিহ্নিত করেছেন এবং প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করার বদলে মৃত্যুবরণ করাটা ঠিক হবে কি না এই প্রশ্ন করে তিনি সাধারণ মানুষের মনে আশা জাগাতে চেয়েছেন। আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। সাম্রাজ্যবাদী ক্ষমতালিপ্সু শাসকের কার্যকলাপে সাধারণ মানুষ দিশেহারা। মানুষের বেঁচে থাকার পথ আজ বন্ধ। কিন্তু সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ জানেন, মৃত্যুবরণ করা মানেই হেরে যাওয়া। হার নয়, কবি সাধারণ মানুষকে বাঁচার পথ দেখিয়েছেন, মনে শক্তি জাগিয়েছেন আর কঠিন পথকে অতিক্রম করার জন্য আপামর জনগণকে এক হতে বলেছেন। তাই জনগণকে ঐক্য মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্যই বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কথাটি এই কবিতার মূল কথা। একতা শক্তি সমস্ত বিপর্যয়কে দূর করার চরম অস্ত্র। এই অস্ত্রই অশুভ শক্তির বিনাশ ঘটাবে ও শুভ শক্তির জাগরণ ঘটাবে। এইবার পরের প্যারার লাইনগুলি নিয়ে আলোচনা করি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। ইতিহাস কি? ইতিহাস হলো অতীত কথা বা অতীত ঘটনা। ইতিহাসের পাতায় স্থান পায় রাজা মহারাজারা বা অর্থবান ব্যক্তিরা। সাধারণ মানুষ ইতিহাসে স্থান পায় না, অথচ সাধারণ শ্রমজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত নির্মাণ কার্য করে, মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। এই সাধারণ মানুষ, তাদের কার্যের ফলেই সভ্যতার স্বর্ণরথ এগিয়ে চলে, অথচ এই শ্রমজীবী সাধারণ জনতাই ইতিহাসে উপেক্ষিত। তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই, অর্থাৎ সাধারণ মানুষকে কেউ মনে রাখে না। আবার এমনই ইতিহাস রয়েছে যা আমাদের চোখ মুখ ঢাকা। শাসকের অন্যায় বা অমানবিক কার্যকর্ম দেখেও সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। শাসকের অন্যায় দেখা চলবে না, এমনই ইতিহাস যা চোখ মুখ ঢাকা। কবি বঞ্চিত অসহায় মানুষদের মধ্যে নিজেকেও তাদের একজন বলে মনে করে এই কথাগুলি বলেছেন। আর চোখ মুখ ঢাকা ইতিহাসের কথা বলে কবি অসহায় মানুষের বিপন্নতা, দিশাহীনতা, শিকড়হীনতা ইত্যাদি দিক চিহ্নিত করেছেন। আমরা ভিখারি 12 মাস। কেন আমরা
অর্থাৎ সাধারণ মানুষ ভিখারি 12 মাস, অর্থাৎ সারা বছর কেন সাধারণ মানুষ ভিখারি? সাধারণ শ্রমজীবী জনতাকে দারিদ্র্য, বঞ্চনা, অবহেলায় জীবন কাটাতে হয়। তারা বেশিরভাগ সময় প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। অবহেলা, দারিদ্রতা নিয়ে সমাজের উঁচুতলার মানুষদের দয়া দাক্ষিণ্য নিয়েই সাধারণ মানুষকে বাঁচতে হয়। তাই দেখা যায় নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই সাধারণ মানুষের সচেতন মনোভাবটাও যেন সব দিনের জন্য হারিয়ে যায়। কবির মতে সাধারণ মানুষের এই নিষ্ক্রিয়তা ভিখারি দশার সামিল। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দূরে দূরে। হয়তো এই শব্দটির মধ্য দিয়ে কবি সংশয় প্রকাশ করেছেন এবং এর মাধ্যমে আশা ও নিরাশা দুটি বিষয় প্রতিফলিত হয়েছে। কবি মনে করেন সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে কিছু সংখ্যক সুবোধ সম্পন্ন মানুষ রয়েছেন যারা আবার সুন্দর পৃথিবী গড়ে তুলবেন। তাহলে পৃথিবী নিশ্চয়ই সুবোধ সম্পন্ন মানুষদের জন্য হয়তো বেঁচে আছে। এই সুবোধ সম্পন্ন মানুষ হাতে হাত মিলিয়ে ক্ষয়িষ্ণু সমাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, এটাই কবি আশা করেছেন। পরের লাইনে কবি উল্টো কথা বলেছেন, পৃথিবী হয়তো গেছে মরে। এখানেও তিনি হয়তো বলে সংশয় প্রকাশ করেছেন। আসলে বর্তমান পরিস্থিতিতে মানুষ যুদ্ধের আতঙ্ক নিয়ে বেঁচে আছে, আবার যুদ্ধজনিত কারণে অনেকে গৃহহীন, স্বাভাবিকভাবে জীবন কাটাতে মানুষ পারছে না। আবার সমাজের উঁচুতলার মানুষের অন্যায় আচরণের কেউ প্রতিবাদ পর্যন্ত করছে না। সব কিছুকেই সাধারণ মানুষ নীরবে মেনে নিচ্ছে। একে বাঁচা বলা যায় না, তা যেন এক প্রকার মৃত্যুই। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দূরে দূরে। গৃহহীন, অসহায়, নিরন্ন সাধারণ মানুষগুলির কথা কেউ কখনো জানতে চায় না, তারা সব সময় উপেক্ষিত হয়। কবি তাই ব্যথিত চিত্তে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে বলেছেন, আমরা সাহায্য পাওয়ার আশায় মানুষেরই দ্বারস্থ হয়েছি, আর এই সাহায্য কেবল খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য নয়। একই সাথে শান্তি ও সুস্থিরতার আবেদন। এইবারে শেষ 4টি লাইন নিয়ে আলোচনা করি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনেতা যুদ্ধ, হিংসা, হানাহানিতে লিপ্ত হয়ে উঠেছে, যার জন্য সাধারণ মানুষ বাঁচার পথ হারিয়েছে, আশ্রয় হারিয়েছে। সভ্যতার ভবিষ্যৎ শিশুরা খুন হয়েছে। সাধারণ মানুষকে বাঁচবার তাগিদে অপরের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে। কিন্তু কবি মনে করেন অশুভ শক্তি সব কিছু ধ্বংস করতে পারে না। সমস্ত বিপদ কাটিয়ে কিছু সংখ্যক শুভবোধ সম্পন্ন মানুষ এগিয়ে আসবেই, আর তারা একতার বন্ধনে আবদ্ধ হবে। মানবতাবাদী কবি বিশ্বজুড়ে এই সংকটময় পরিস্থিতিতে শুভবোধ সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ঐক্যবদ্ধ শক্তির কাছে পরাজিত হবে দানবীয় শক্তি। এই দানবীয় শক্তিকে পরাজিত করতেই কবি শেষ 2টি লাইনে সমস্ত শুভবোধ সম্পন্ন মানুষকে আহ্বান করেছেন, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে। বাংলা বিষয়ে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও জানাবে। ভালো থাকবে।